রাত গভীর, চারপাশ নিস্তব্ধ। জানলার ওপাশে হয়তো কেউ দাঁড়িয়ে আছে, কিংবা আপনার ঠিক পেছনে অন্ধকার কোণঠায় কেউ একজন নিঃশ্বাস ফেলছে, কিন্তু আপনি ফিরে তাকাতে পারছেন না। স্বাগতম সবাইকে, আপনারা শুনছেন ভয়ের জগৎ। সাথে আছি আমি আরজে ফারহান। আজকে রাতটা অন্য রাতের মতো নয়। আজ আমাদের ঝুলিতে আছে রাজস্থানের অভিশপ্ত কুলধারা গ্রামের সেই পাথরের দীর্ঘশ্বাস, আর লক্ষিন্দপুরের সেই পোড়াবাড়ির আর্তনাদ, যেখানে আজ অতৃপ্ত আত্মাগুলো জ্যান্ত মানুষের শরীরের ঘ্রাণ খুঁজে বেড়ায়। এই গল্পগুলো কি শুধুই কল্পনা, নাকি পর্দার আড়ালে লুকিয়ে থাকে কোনো ধ্রুব সত্য? আজ রাতে আমরা প্রবেশ করব সেই জগতে যেখানে যুক্তির শেষ আর আতঙ্কের শুরু। আপনি কি প্রস্তুত? আপনার জীবনেও কি ঘটে গেছে এমন কোনো ব্যাখ্যাতীত ঘটনা? মাঝরাতে কোনো অশ্বরীর ছায়া কি আপনাকেও তাড়া করে ফেরে? আপনার সেই অভিজ্ঞতার কথা আমাদের জানাতে ভুলবেন না। আপনার বাস্তব ভৌতিক ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন আমার ফেসবুক পেজ আরজে ফারহান 8 অথবা আরজে জীবনে। পেজের লিঙ্কগুলো আপনি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনার পাঠানো ঘটনা নিয়েই হয়তো সাজানো হবে ভয়ের জগতের আগামী কোনো পর্ব। মনে রাখবেন, অন্ধকারে আপনি কখনোই একা নন, কেউ একজন সবসময় দেখছে। আপাতত চলুন ডুবে যাওয়া যাক আজকের প্রথম ঘটনায়। প্রথম ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার আইডির নাম সৌরভ হোসেন। উনি যেভাবে লিখেছেন আমিও ঠিক সেভাবে পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ভাইয়া। সময়টা 2005 সাল। অঞ্জন পেশা একজন ফটোগ্রাফার। সে রাজস্থানের জয়সলমীরের কাছে কুলদারা নামে এক পরিত্যক্ত গ্রামে গিয়েছিল ছবি তুলতে। গ্রামটি 1825 সাল থেকে জনমানবহীন। লোককথা অনুযায়ী পালেওয়ালা বাক্ষণরা এক রাতে গ্রাম ছেড়ে চলে যাওয়ার সময় অভিশাপ দিয়ে গিয়েছিল, এখানে কেউ কখনো রাত কাটাতে পারবে না। অঞ্জন জেদ ধরল সে রাত কাটাবে। তার সাথে ছিল স্থানীয় গাইড কালু। কালু বারবার বারণ করলো, সাব এখানে পাথরও কথা বলে, রাত নামলে আপনি একা থাকবেন না। কিন্তু অঞ্জন শোনেনি। সে গ্রামের এক জরাজীর্ণ মন্দিরের চাতালে তার তাঁবু ফেলল। সূর্য ডোবার সাথে সাথে বাতাসের ধরন বদলে গেল। মরুভূমির তপ্ত বাতাস হঠাৎ বরফ শীতল হয়ে উঠল। অঞ্জন তার SLR ক্যামেরা নিয়ে ছবি তুলছিল। হঠাৎ বিফ ফাইন্ডারে সে দেখলো দূরে একটা ভাঙ্গা দেয়ালের আড়ালে একজন ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে, পরনে রাজস্থানী ঘাগরা। কিন্তু যখনই সে চোখ সরিয়ে সরাসরি তাকালো, দেখলো সেখানে কেউ নেই। আবার ক্যামেরার লেন্সে চোখ রাখতেই দেখলো মেয়েটি এবার অনেক কাছে চলে এসছে। তার চোখ নেই, শুধু রক্ত ঝরছে। অঞ্জন ভয়ে ক্যামেরাটা নামিয়ে ফেললো। মন্দিরের এক কোণে অঞ্জন একটা ঝং ধরা টিনের বাক্স পেল। ভেতরে একটা জীর্ণ ডায়েরিটি 1820 সালে। সেখানে লেখা ছিল গ্রামের প্রধানের মেয়ের কথা, যাকে ওই এলাকার লম্পট দেওয়ান সালিম সিং জোর করে বিয়ে করতে চেয়েছিল। পুরো গ্রাম নিজের সম্মান বাঁচাতে এক রাতে গায়েব হয়ে গিয়েছিল। কিন্তু ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, আমরা যাচ্ছি, কিন্তু আমাদের আত্মা এই ভিটে আঁকড়ে থাকবে। যেই মাটিতে পা রাখবে তাকে আমাদের যন্ত্রণার ভাগিদার হতে হবে। রাত ঠিক 2টা। অঞ্জন তাঁবুর ভেতরে অদ্ভুত এক আওয়াজে জেগে উঠল। মনে হচ্ছিল শত শত মানুষ একসাথে ফিসফিস করে কথা বলছে। সে তাঁবু থেকে মাথা বের করতেই দেখলো এক অবিশ্বাস্য দৃশ্য। পুরো পরিত্যক্ত গ্রামটা যেন জীবন্ত হয়ে উঠেছে। ভাঙ্গা ঘরগুলোর ভেতর প্রদীপ চলছে, মানুষের ছায়া নড়াচড়া করছে, এমনকি উটের ডাক শোনা যাচ্ছে, কিন্তু কোনো শব্দ নেই। সবই হচ্ছে এক অদ্ভুত নীরবতার মধ্যে। অঞ্জন বুঝতে পারলো সে টাইম লুপ বা অতীতে ফিরে গেছে। হঠাৎ তার তাঁবুর গায়ে কেউ আঁচড় কাটতে শুরু করলো। খস 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 খস। বাইরের কাপড়ে ফুটে উঠলো 5 আঙ্গুলের চাপ, কিন্তু সেই আঙ্গুলগুলো মানুষের চেয়ে অনেক লম্বা। অঞ্জন তার জিপ গাড়ির দিকে দৌড় দিল, কিন্তু চাবিটা যেন কোথাও হারিয়ে গেছে। সে দেখলো তার চারপাশ দিয়ে কুয়াশার মতো সাদা ধোঁয়া ঘনীভূত হচ্ছে। সেই ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে আসছে কঙ্কালসার হাত। অঞ্জন চিৎকার করে মন্ত্র পড়তে শুরু করলো, যা সে ঠাকুরমার কাছে শিখেছিল। হঠাৎ সে অনুভব করলো কেউ তার কানে ফিস ফিস করে বলল, ভাগ ভাগ জায়গা থেকে, নইলে তুইও পাথর হয়ে যাবি। সে দেখলো সে ছোট্ট মেয়েটি যাকে সে বিকেলে দেখেছিল। সে ইশারায় গ্রামের বাইরের রাস্তা দেখিয়ে দিচ্ছে। অঞ্জন কোনো মতে গাড়িতে উঠে স্টার্ট দিল। আয়নায় দেখলো পুরো গ্রামটা ধাউ ধাউ করে জ্বলছে, আর শত শত ছায়া গাড়ির পেছনে ধাওয়া করছে।
পরদিন সকালে জয়সলমীর হাসপাতালে অঞ্জনের জ্ঞান ফিরল। ডাক্তাররা জানালো তাকে রাস্তার ধারে অচেতন অবস্থায় পাওয়া গেছে। অঞ্জনের শরীরে ছোট ছোট বাচ্চার হাতের ছাপের মতো কালশিটে দাগ পড়ে গিয়েছিল। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, অঞ্জন যখন তার ডিজিটাল ক্যামেরার মেমোরি কার্ড চেক করলো, দেখলো সেখানে কোনো গ্রামের ছবি নেই। প্রতিটি ছবিতে শুধু গুটগুটে অন্ধকার আর মাঝখানে দুটো জলজলে আগুনের গোল্লা, যা হুবহু মানুষের চোখের মতো। আসসালামু আলাইকুম ভাইয়া, এটাই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে পরে শুনবে। অবশ্যই আপনার ঘটনাটা আমরা পড়ে দিলাম এবং আমরা যাব আমাদের পরবর্তী ঘটনায়। পরবর্তী ঘটনাটা আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার আইডি নামটি হচ্ছে এমডি হাসিম। উনি যে লিখেছেন আমিও ঠিক সেভাবে পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ভাইয়া, সালটা 1984 সাল। সুমিত একজন সিভিল ইঞ্জিনিয়ার। সরকারের পক্ষ থেকে তাকে পাঠানো হয়েছে বিহার সীমান্তের কাছে একটি পরিত্যক্ত এলাকায় মাটির গুণগান পরীক্ষা করতে। সেখানে একটি বিশাল ভাত তৈরির কথা ছিল। সুমিতের সাথে ছিল তার সহকারী রতন। তারা পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গেল। থাকার জায়গা বলতে একটি পুরনো ডাক বাংলো, যা স্থানীয়ভাবে চৌধুরীদের কাছারি বাড়ি নামে পরিচিত। গ্রামের চায়ের দোকানে যখন তারা থামলো, এক বৃদ্ধ তাদের অদ্ভুত চোখে দেখলো। লোকটা বিড়বিড় করে বলল, বাবা, সূর্য ডোবার পর ওই চত্বরে থেকো না, ওখানের বাতাস কথা বলে। সুমিত শিক্ষিত মানুষ, এসব গাঁজাখুরি গপ্প হেসে উড়ে দিল। কিন্তু রতনের মনে খটকা লাগলো। ডাকবাংলোটি ছিল বিশাল এক অশ্বত্থ গাছের নিচে। রাত তখন 11টা। সুমিত ডায়েরি লিখছে। হঠাৎ নিচতলায় ভারী কোনো বুটজুত পায়ে পরে হাঁটার শব্দ পাওয়া গেল। সুমিত ভাবল রতন হয়তো জল খেতে উঠেছে। সে ডাক দিল, রতন, ঘুমাসনি? কোনো উত্তর এলো না, শুধু হাঁটার শব্দটা হঠাৎ দ্রুত হয়ে গেল। সুমিত টর্চ নিয়ে নিচে নামলো, কিন্তু দেখলো প্রধান দরজা ভেতর থেকে তালাবদ্ধ এবং রতন গভীর ঘুমে আচ্ছন্ন। তাহলে শব্দটা কার? পরদিন সকালে সুমিত যখন দাড়ি কাটছিল, আয়নায় দেখলো তার ঠিক পেছনে একজন দীর্ঘদেহী মানুষ দাঁড়িয়ে আছে। মানুষটির পরনে পুরনো আমলের জমিদারি পোশাক, কিন্তু তার মুখটা পুরে কয়লার মতো কালো হয়ে গেছে। সুমিত আটকে উঠে পেছনে ফিরল, কিন্তু সেখানে কেউ নেই। অথচ আশ্চর্যের বিষয়, আয়নায় তখনও সেই প্রতিচ্ছবি দেখা যাচ্ছিল। সেদিনের পর থেকে সুমিতের শরীরে অদ্ভুত সব নীল দাগ পড়তে শুরু করলো, যেন কেউ তাকে জোরে চেপে ধরেছে। সুমিত স্থানীয় এক তান্ত্রিকের খোঁজ পেল। সেই তান্ত্রিক তাকে জানালো এক ভয়ঙ্কর বাস্তব কাহিনী। 1920 সালে ওই বাড়ির বড় কর্তা নিজের স্ত্রীকে ডাইনি অপবাদ দিয়ে জ্যান্ত পুড়িয়ে মেরেছিলেন। মহিলাটি মরার আগে অভিশাপ দিয়েছিলেন, এই বাড়ির চৌকাটে পা রাখা প্রতিটি পুরুষকে সে তিলে তিলে শেষ করবে। অদ্ভুত ব্যাপার হলো, সরকারি নথিপত্রেও দেখা যায় 1920 থেকে 1980 সালের মধ্যে ওই বাড়িতে থাকা অন্তত 4 জন ইঞ্জিনিয়ার এবং 2 জন কেয়ারটেকার রহস্যজনকভাবে মারা গেছেন। প্রত্যেকের মৃত্যুর কারণ ছিল শ্বাসকষ্ট, অথচ কারোরই হার্টের সমস্যা ছিল না। তৃতীয় রাত্রে সুমিত অনুভব করলো ঘরের তাপমাত্রা হিমাস্কের নিচে নেমে গেছে। তার কাঠের চারপাশ দিয়ে অদৃশ্য কেউ ছটফট করে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ রতন চিৎকার করে উঠলো। সুমিত দেখলো রতনের গলাটা যেন অদৃশ্য কোনো হাতে টিপে ধরেছে। রতনের চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। সুমিত মরিয়া হয়ে সাথে রাখা পবিত্র জল ছিটিয়ে দিল এবং কোনো মতে রতনকে কাঁধে নিয়ে জিপ গাড়ি স্টার্ট দিয়ে সেখান থেকে পালালো। গাড়ির রিয়ার ভিউ মিরর বা পেছনের আয়নায় সুমিত শেষবার যখন তাকালো, তখন দেখলো সেই পোড়া মুখটা জানালার কাছের ওপাশে তাকিয়ে আছে এবং হাত মেরে বিদায় জানাচ্ছে। এটাই ছিল ভাই আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আসসালামু আলাইকুম এবং ওয়ালাইকুম আসসালাম। এর সাথে আমরা যেতে চাই আমাদের পরবর্তী ঘটনায়। পরবর্তী ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটা অন করে দিবেন এবং ভালো লাগলে লাইক করবেন। কেমন লাগলো সেটা জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে। আর আপনার ঘটনা পাঠাতে পারেন আমাদের ফেসবুক পেজের ইনবক্সে, আমাদের পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে। সো আমরা যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। পরবর্তী ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার আইডির নাম শাহিন রেজা। সো নিজে লিখেছেন, আমি ঠিক সেভাবে পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি শাহিন। ঘটনাটি যার সাথে ঘটেছিল তার নাম নিলয়। পেশায় একজন ইনভেস্টিগেট জার্নালিস্ট। সে ভূতে বিশ্বাস করে না, কিন্তু রহস্যের গন্ধে সে পাগল। তার কাছে খবর আসে উত্তরবঙ্গের এক প্রত্যন্ত গ্রামে
চৌধুরী ম্যানশন নামে একটি পরিত্যক্ত জমিদার বাড়ি আছে, যেখানে গত 100 বছরে যেই রাত কাটিয়েছে সে আর জীবিত ফেরেনি। নিলয় তার ক্যামেরা এবং রেকর্ডার নিয়ে সেখানে পৌঁছালো। গ্রামবাসী তাকে সতর্ক করেছিল, বাবা ওটা বাড়ি নয়, ওটা একটা ঝোপ। কিন্তু নিলয় শোনানি। জরাজীর্ণ গেট ঠেলে সে যখন ভেতরে ঢুকলো তখন ঘড়িতে বিকেল 5টা। চারপাশটা অস্বাভাবিক নিঝুম। বাড়ির ভেতরে ঢুকে নিলয় দেখলো বিশাল এক পুরনো জাদুঘড়ি, গ্র্যান্ডফাদার ক্লক। আশ্চর্যজনকভাবে ঘড়িটা চলছে, টিকটিক শব্দটা যেন হৃৎপিণ্ডের স্পন্দনের মতো শোনাচ্ছে। সেখানে সে খুঁজে পেল একটি পুরনো ডায়েরি। ডায়েরিটা ছিল ওই বাড়ির শেষ বংশধর রণজয় চৌধুরীর। ডায়েরির পাতে লেখা ছিল, সে আমার ছায়ার ভেতর দিয়ে হাঁটে। আমি যখন আয়নায় তাকাই আমি নিজেকে দেখি না, আমি দেখি তাকে, যার চোখ নেই, শুধু আছে একজোড়া গর্ত। সন্ধ্যা নামার সাথে সাথে নিলয় অদ্ভুত সব শব্দ শুনতে পেল। উপরের তলায় কেউ যেন ভারী কিছু টেনে নিয়ে যাচ্ছে। সে তার টর্চ নিয়ে ওপরে গেল। করিডোরের শেষ মাথায় একটি দরজা নিজে নিজে থেকেই খুলে গেল। ভেতরে গিয়ে দেখলো দরজাটা খোলাই ছিল। ঘরটা সাজানো গোছানো, যেন কেউ মাত্রই এখান থেকে উঠে গেছে। বিছানার পাশে একটা ছোট্ট টেবিল ল্যাম্প জ্বলছে, অথচ বাড়িতে কোনো বিদ্যুৎ সংযোগ নেই। নিলয় তার রেকর্ডার অন করলো। হঠাৎ রেকর্ডারে মানুষের কান্নার শব্দ ধরা পড়তে লাগলো, যা সে সরাসরি কানে শুনতে পাচ্ছিল না। নিলয় যখন আয়নার সামনে দাঁড়ালো দেখলো তার নিজের প্রতিফলন নড়ছে না। আয়নার ভেতরে নিলয় স্থির হয়ে দাঁড়িয়ে আছে এবং তার ঠোঁটের কোণে এক পৈশাচিক হাসি। হঠাৎ আয়নার ভেতর থেকে একটা কালো হাত বেরিয়ে এসে নিলয়ের গলা চেপে ধরলো। নিলয় বুঝতে পারলো এই বাড়িটি আসলে একটা ফাঁদ। এখানে যারা আসে তাদের শরীর চুরি করে নেয় পুরনো সেই অন্ধকারের কারিগর। রাত 12টা। ঘড়ির ডং ডং শব্দে পুরো বাড়ি কেঁপে উঠল। নিলয় দেখলো তার হাত পা ধীরে ধীরে পাথরের মতো হয়ে যাচ্ছে। সে চিৎকার করতে চাইলো, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। পরদিন সকালে গ্রামবাসী দেখলো চৌধুরী ম্যানশনের সদর দরজায় নিলয়ের ক্যামেরাটা পড়ে আছে। ভেতরে নিলয়ের কোনো চিহ্ন নেই, শুধু ড্রয়িং রুমের সেই জাদুঘরের ভেতরে একটা নতুন মানুষের আর্তনাদ প্রতিচ্ছবি বা প্রতিধ্বনি শোনা যাচ্ছে। আর আয়নার সামনে পড়ে আছে নিলয়ের সেই ডায়েরি, যার শেষ পাতায় রক্ত দিয়ে লেখা, পরের জন কে। আসসালামু আলাইকুম ভাই, এটা ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই পড়ে শোনাবেন। আর আপনি আমার ঘটনা পড়েন না কেন? অনেকদিন ধরে ঘটনা পাঠাচ্ছি কিন্তু পড়ছেন না। ওকে, আমি আপনার ঘটনাটা পড়ে দিলাম। এবং ঘড়ির কাঁটা জানান দিচ্ছে আজকের মতো আমাদের ফেরার সময় হয়ে। কিন্তু মনে রাখবেন, অন্ধকার কখনো শেষ হয় না, সে শুধু উৎপেতে থাকে সঠিক সময়ের জন্য। আর যে ঘটনাগুলো আপনারা শুনলেন সেগুলো হয়তো আপনার ঘুমের গোড়া স্বপ্ন হয়ে ফিরে আসবে, কিংবা মাঝরাতে ঘরের কোনো ছায়া হয়ে আপনাকে চমকে দেবে। আজকের মতো আমি আরজা ফারহান বিদায় নিচ্ছি ভয়ের জগৎ থেকে। তবে যাওয়ার আগে আবারও মনে করিয়ে দিই, আপনার সাথে ঘটে যাওয়া কোনো রহস্যময় বা ভৌতিক ঘটনা যদি বিশ্বকে জানাতে চান তবে এখনই মেসেজ করুন আমাদের ফেসবুক পেজ আরজে ফারহান এইটা অথবা আরজে জীবন এই পেজের লিঙ্কগুলো আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনার সত্য ঘটনায় হতে পারে আমাদের পরবর্তী রাতের মূল আকর্ষণ। সাবধানে থাকবেন, কারণ রাত যত গভীর হয় ছায়ারা তত দীর্ঘ হয়। আর হ্যাঁ, ঘুমানোর আগে একবার আপনার খাটের নিচে দেখে নিতে ভুলবেন না তো। শুভরাত্রি, দেখা হবে আগামী পর্বে অন্ধকার আরও গভীরে। আল্লাহ হাফিজ।